নিজ থেকে পদত্যাগ না করলে ফ্যাসিস্ট হাসিনার মতোই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে চেয়ার থেকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। পদত্যাগের এক দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে প্রতীকী অনশন ও বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা এই কথা বলেন। এ সময় কুয়েটের ঘটনায় বিএনপির উপর দায় চাপিয়ে অন্তর্বর্তী সরকার নিজেদের দোষ ঢাকতে চাইছে বলে দাবি করেন তারা। অবিলম্বে কুয়েটের ভিসিকে পদত্যাগ না করানো হলে মার্চ টু কুয়েট কর্মসূচির কথাও জানান শিক্ষার্থীরা। এ সময় পরবর্তী কর্মসূচি হিসেবে আজ রাত ৯টা ৩০ মিনিটে শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। ইন্টারিম বিএনপির উপর দায় চাপিয়ে নিজেদের দায় মুক্তি হতে চায়। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, ইন্টারিমের যে কোনো শিক্ষা উপদেষ্টা বা ইউজিসি চাইলে এক সাইনের মাধ্যমে এই দালাল সন্ত্রাসের আশ্রয়দাতা ভিসিকে অপসারণ করতে পারত, কিন্তু সেটা তারা করে নাই, কারণ তারা চায় এটা নিয়ে রাজনীতি করতে। আমরা জানি কেউ যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে তাকে আমরা শেখ হাসিনার মতো টেনে হিঁচড়ে তার গদি থেকে টানিয়ে আনবো। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুদকের দায়ের করা অর্থ পাচার মামলা বাতিল করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই আসামি গ্রেফতার করতে পারবে পুলিশ। পূর্ব অনুমতি নিতে ডিএমপির জারি করা আদেশ ৩ মাসের জন্য স্থগিত করেছে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির দ্বৈত বেঞ্চ। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ গ্রামীণ টেলিকমের শীর্ষ ৮ কর্মকর্তার বিরুদ্ধে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলা করে দুদক। গত বছরের ১২ জুন ওই মামলায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারিক আদালত। অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ডক্টর ইউনূস ও গ্রামীণ টেলিকমের ৬ কর্মকর্তা। ২৪ জুলাই হাইকোর্ট আবেদনটি খারিজ করে দিলে এর বিরুদ্ধে আপিল করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ১১ আগস্ট আদালত থেকে মামলাটি প্রত্যাহার করে নেয় দুদক, কিন্তু মামলাটি চালিয়ে যেতে আপিল বিভাগে আবেদন করেন ডক্টর ইউনূস। আপিল অ্যালাউ করে এই মামলাটিকে কোয়াশমেন্ট অ্যালাউ করলো এবং আইনের মাধ্যমে এই মামলা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি যারা ৭ জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। আগের কমিশন যখন এটা মামলাটা করেছিল তখন হয়তো সঠিক পরামর্শটা ছিল না, পরবর্তীতে সঠিকভাবে এসেছে। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ওই আদেশ ৩ মাসের জন্য স্থগিত করেছে উচ্চ আদালত। এই অফিস আদেশটি পুলিশের এই স্বাধীন কাজ করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এই আদেশটি সম্পূর্ণভাবে আমাদের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, সম্পূর্ণভাবে আমাদের সিআরপিসির সঙ্গে সাংঘর্ষিক, সম্পূর্ণভাবে আমাদের দেশে পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গলের সঙ্গে সাংঘর্ষিক। গত ৯ এপ্রিল ডিএমপি থেকে জারি করা ওই অফিস আদেশে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় অবশ্যই উপযুক্ত প্রমাণসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আসামিকে গ্রেফতার করতে হবে। ওই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং এর মামলায় হেরে গেলেও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি দুর্নীতি দমন কমিশন। দুদকের মুখপাত্র বলেন, প্রয়োজন মনে করলে আপিল করতে পারেন আইনজীবীরা। এদিকে দুর্নীতির অভিযোগে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বছর দেড়েক আগেও ডক্টর ইউনূসকে নিয়ে সরগরম ছিল দুদক। তাকে কমিশনে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ২০২৩ সালের মে মাসে ২৫ কোটি টাকা পাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। জেলে পাঠাতে দ্রুত চলে বিচার কাজ, কিন্তু ৫ আগস্টের পর পাল্টে যায় সব হিসেব নিকেশ। কারাবন্দির পরিবর্তে দেশের হাল ধরেন ডক্টর ইউনূস। ৮ মাস পর তার দুর্নীতির মামলা বাতিল করল সর্বোচ্চ আদালত। মামলায় হেরে গেলেও এ নিয়ে মন্তব্য করতে চাননি দুদকের মুখপাত্র। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।
এটা বিজ্ঞ আদালত থেকে সিদ্ধান্ত এসেছে, এই বিষয়ে আমার মন্তব্য করার সমীচীন হবে না। আর যদি দুদক যদি কোনো মামলায় যদি উচ্চ আদালত হয়ে যায়, দুদক সেখানে আপিল করে থাকে, নিশ্চয়ই সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। আমরা এই ধরনের কোনো চাপ, কোনো ধরনের কোনো দিক থেকে কোনো প্রভাব অনুভব করছি না। দুদকের এই কর্মকর্তা জানান, একটি চক্র কমিশনের নাম ব্যবহার করে প্রতারণা করছে। চক্র বিভিন্ন কর্মকর্তাদের নাম ব্যবহার করে বিভিন্ন জনকে ফোন দেয়া হচ্ছে, বিভিন্ন জনকে বিভিন্ন সময়ে ফোন দিয়ে তাদের কাছে দুদকের আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা নিষ্পত্তি করে দেবো। কারো বিরুদ্ধে কোনো অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়, কখনোই আপনাকে ফোন দিয়ে বলবে না আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে, আপনি দেখা করেন বা আপনি এই কাগজ নিয়ে আসেন, কখনোই বলবেন না। অবশ্যই অনুসন্ধানকারী কর্মকর্তা যদি দায়িত্বপ্রাপ্ত হন, তিনি লিখিতভাবে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে জানাবেন বা তার দপ্তরের কাছে যদি কোনো রেকর্ডপত্রের প্রয়োজন হয় তিনি সেখানে জানাবেন। এদিকে দুদক কমিশনার জানান, অর্থ পাচার সহ দুর্নীতি নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। পাচারকারীকে ধরা বড় মুশকিল। পাচারকারী শয়তানের মতো, শয়তান ওই আপনার শিরায় উপসেরায় যায়, শয়তান দেখা যায় না, শয়তানের কর্মকাণ্ডগুলো মানুষ দুর্ভোগে ভোগ করে। দুদক এই রাষ্ট্রের একটা সংবিধিবদ্ধ সংস্থা, পুরো রাষ্ট্র আজকে জিরো টলারেন্সে আছে অন্যায়ের বিরুদ্ধে। এদিন 9 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিকে চাঞ্চল্যকর মেজর সিনহা হত্যা মামলায় হাইকোর্টে 2 আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি চলছে। অগ্রাধিকার ভিত্তিতে বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের দ্বৈত বেঞ্চে সকালে শুনানি শুরু হয়। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। আলোচিত এই মামলায় 2022 সালে 31 জানুয়ারি টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা, আর 2 জনের মৃত্যুদণ্ড অনুমোদন চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। রোহিঙ্গা সংকট নিরসনের একমাত্র সমাধান শান্তিপূর্ণ টেকসই প্রত্যাবাসন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারের দোহায় আর্থনা সম্মেলনে রোহিঙ্গা সংকট ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর বিষয়ে গোলটেবিল আলোচনায় তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের কারণে আঞ্চলিক নিরাপত্তা ও পরিবেশ হুমকির মুখে। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় কাতারে বিশেষ সহযোগিতা চান ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। দোহায় কাতার ফাউন্ডেশন আয়োজিত রোহিঙ্গা সংকট ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর বিষয়ে গোলটেবিল আলোচনায় অংশ নেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, রোহিঙ্গা সংকট কেবল একটি মানবিক সমস্যা নয়, এটি একটি বহুমাত্রিক সংকট, যার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও পরিবেশগত প্রভাব রয়েছে। এই সংকট সমাধানে ইতিমধ্যে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে জোরালো বক্তব্য তুলে ধরেছে বাংলাদেশ। কাতার সরকারের বিভিন্ন সহযোগিতার কথা তুলে ধরে রোহিঙ্গা প্রত্যাবাসনে দেশটির জোরালো পদক্ষেপ চান ডক্টর ইউনূস। জানান, দ্রুত এই সংকট নিরসন না হলে পুরো অঞ্চলে নিরাপত্তার শঙ্কা দেখা দেবে। পরে এ বিষয়ে প্রেস ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, রোহিঙ্গা সংকট বিশ্বব্যাপী আবারও আলোচনা নিয়ে আসতে কাজ করছে ডক্টর ইউনূস। ক্রাইসিসটা পুরো আবার নিয়ে যাতে পুরো বিশ্বব্যাপী এটা নিয়ে যাতে তুলে ধরা হয় যে এইটা যে এতগুলো লোক সাফার করছে, এটা গ্লোবাল পৃথিবীর মানে একটা বড় রকমের একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, এবং এটা যে একটা রিজিওনাল ক্রাইসিসের রূপ নিতে পারে এবং এটার থেকে যে একটা বড় রকমের সিকিউরিটি সমস্যা তৈরি হতে পারে, এই জিনিসটা উনি বারবার জানাতে চাচ্ছেন। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন আয়োজনের কথাও তুলে ধরেন প্রেস সচিব। ইউএন একটা রেজুলেশন অ্যাডপ্ট করেছে, এই রেজুলেশন অ্যাডপ্ট করার কারণে ইউএন এই যে সেপ্টেম্বরে একটা ওরা রোহিঙ্গাদের উপরে আলাদা একটা ডিসকাশন করবে, এটা একটা কনফারেন্স হবে রোহিঙ্গাদের উপরে, এবং ওয়ার্ল্ডের আমরা আশা করছি 170টার মতো দেশ এইখানে পার্টিসিপেট করবে।
গোলটেবিল আলোচনায় দেওয়া বক্তব্যে সবাইকে মানবতা, স্থিতিশীলতা ও ন্যায় বিচারের পক্ষে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 725 জন সেনা সদস্য নেয়ার ঘোষণায় বাংলাদেশ এবং কাতার উভয় দেশ সমানভাবে লাভবান হবে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এতে দুই দেশের এবং সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে। দোহায় আর্থনা সম্মেলনের সাইড লাইনে কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ সৌদ বিন আব্দুল রহমান বিন হাসান আল থানির সাথে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে 30 দশকের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কাতারের সেনাবাহিনীতে কাজ করবে। এতে শুধু দুই দেশের সম্পর্কের নতুন দিক উন্মোচন হয়নি, বরং দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা আরও মজবুত হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। এছাড়া কাতারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানি প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। জনস্বার্থে কাজ করে জনসমর্থন অর্জনের মাধ্যমে অদৃশ্য শত্রুর ষড়যন্ত্র মোকাবেলা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রংপুর বিভাগের 3 জেলার রাষ্ট্র সংস্কারের 31 দফার প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে তিনি বলেন, জনস্বার্থ তথা 31 দফা বাস্তবায়নের মাধ্যমে সব জুলুম অত্যাচারের প্রতিশোধ নিতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রংপুর, নীলফামারী ও সৈয়দপুর জেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক দিনব্যাপী কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 31 দফা সংস্কারের বিষয়ে তৃণমূলের নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। এ সময় তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের 31 দফা শুধু বিএনপির নয়, স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলের অঙ্গীকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য দেশ ও দেশের মানুষের মৌলিক সমস্যা সমাধান। দেখুন, একটি জিনিস চিন্তা করে, এখানে আলোচনার মেজরিটি সিংহভাগ অংশ হচ্ছে মানুষের সমস্যা নিয়ে, মানুষের সুবিধা অসুবিধা নিয়ে। কিন্তু আমরা যদি রিফর্ম বা সংস্কার নিয়ে সরকার বলুন, বিভিন্ন ব্যক্তিবর্গের বিভিন্ন কথাবার্তা বলুন, তার মধ্যে কিন্তু আপনাদের সিংহভাগ মানুষ যেগুলো জানতে চেয়েছেন, বলতে চেয়েছেন, তা কিন্তু সেভাবে আসে না। এ সময় তিনি বলেন, যত সময় যাচ্ছে অদৃশ্য প্রতিপক্ষ দৃশ্যমান হচ্ছে। তাদের মোকাবেলায় বিএনপির লক্ষ্য মানুষের কাছে নিয়ে যেতে হবে, মানুষের সমর্থন আস্থা অর্জন করতে হবে। আমাদের সেই অদৃশ্য প্রতিপক্ষ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে, সাথে আরো বিভিন্ন প্রতিপক্ষ কিন্তু তাদের সাথে যোগ করছে। কাজেই দেশের জন্য, দেশের স্বার্থে আমরা যা করতে চাই, এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো, মানুষের সমর্থন অর্জন করতে পারবো, আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালো ভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। 31 দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ গড়ার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। দিয়েছে এবং গুরুত্ব সহকারে আলোচনা করেছে, গুরুত্ব সহকারে তুলে ধরেছে।